নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলনে। আমি অভিজিৎ। এই মুহূর্তে আমরা এখন মুখোমুখি বসে আছি এই বাংলার অন্যতম ইউটিউবার, বিতর্কিত বলা চলে, আরামবাগ টিভির শফিকুল ইসলামের সঙ্গে। এখন আমরা বর্তমানে লোকসভা নির্বাচন নিয়ে তার সঙ্গে একটু আলোচনা করব, অর্থাৎ এই নির্বাচনের বিভিন্ন দিকে তাঁর যে বিশ্লেষণ তা একটু শুনে নেব। নমস্কার শফিকুলদা। নমস্কার। দাদা, এই নির্বাচন সম্পর্কে আপনি কি বলবেন? আপনি তো সারা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছেন, এবারে নির্বাচন কেমন দেখলেন? এবারের যে নির্বাচন সেটা কিন্তু অন্যান্য বারের তুলনায় কিন্তু খুব ভালো। আমরা তো অনেকগুলো নির্বাচন তো দেখলাম, এর আগেরটা দেখলাম, 21-এর যে ভোট হয়েছে সেটাও দেখেছি। কিন্তু এক কথায় বলতে পারি এবারের ভোট কিন্তু খুব ভালো হচ্ছে, দারুণ ভোট হয়েছে। দারুণ বলতে কি, এখন যদি বলা হয় যে তাহলে ওই যে সব গন্ডগোল হচ্ছে সেগুলো তাহলে কি 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 বলবেন? আসলে বাংলার ভোট মানে তো সন্ত্রাসের ভোট। বাংলার ভোট মানে অশান্তি হবে, গুলি চলবে, বোমা ফাটবে, রক্ত ঝরবে, প্রাণ ঝরবে। সেগুলো যেহেতু হচ্ছে না, সেই জন্য আমরা বলছি যে ভোট ভালো হচ্ছে অন্যান্য বারের তুলনায়। এর থেকে হয়তো অন্য রাজ্যে আরো ভালো ভোট হচ্ছে। আমি দেখছি অনেক জায়গাতে পুলিশও ঠিকমতো করে নেই, সেন্ট্রাল বাহিনীও ঠিকমতো করে নেই, কিন্তু মানুষ নিজের ভোট দিতে পারছেন। অন্য রাজ্যের সঙ্গে তুলনা করলে আমাদের হবে না, কিন্তু আমাদের রাজ্যে যেভাবে আমরা দেখে অভ্যস্ত, সেই তুলনায় আমি বলতে চাইছি যে এবারের ভোট কিন্তু খুব দারুণ হচ্ছে। কিছু গন্ডগোল হয়েছে, বিশেষ করে কেশপুর, ওইদিকে গড়বেতা। আসলে ওই জায়গাগুলো এমন একটা জায়গা, এবং ওখানে উস্কানি দিয়ে মানুষকে ওই রাস্তায় নামিয়ে দেওয়া যায় আর কি। এবং লক্ষ্য করলে দেখবেন পার্টিকুলারলি কারা এই কাজটা করছেন। তো ওইগুলো ছাড়া বাকি তো আমি কাঁথি, তমলুক ওদিকটা ঘুরলাম, ওখানেও কিছু কেমন হয়তো হয়েছে গন্ডগোল, কিন্তু যেটা বলছি যে তুলনায় কিন্তু ভালো ভোট হচ্ছে। আর ভোট ভালো হচ্ছে কি না সেটা জানার একটা সহজ উপায় আছে। শাসকের লোকজনদের চোখমুখ, শাসকের লোকজনদের যে চোখমুখ দেখছি, বিশেষ করে শাসকের নেত্রীর যা চোখমুখ দেখছি, সেখান থেকেও আন্দাজ করা যায় যে ভোট ভালো হচ্ছে, মানে তিনি স্বস্তিতে নেই। যদি ভোট তাদের দিকে যেত, মানে ভোটের সমর্থন যদি তাদের দিকে যেত, যদি তিনি বুঝতেন যে জয় একেবারে নিশ্চিত, আমাদের সংখ্যা বৃদ্ধি হবে, তাহলে কিন্তু তার চোখ মুখ কথা বলতো। তার চোখ মুখের যা ছাপ, যেভাবে উনি অ্যাগ্রেসিভ হয়ে উল্টোপাল্টা কথা বলছেন, একেবারে তার কেটে যাওয়ার মতো। তো এগুলো কোথাও একটা না মানে ইঙ্গিত দেয় যে তিনি হয়তো বুঝছেন যে ভোট এবার পক্ষে যাচ্ছে না, বিপক্ষে যাচ্ছে, এবং সেই জন্যই মরিয়া হয়ে উঠেছেন, উস্কানি দেওয়ার চেষ্টা করছেন উনি এবং ওনার ভাইপো। কখনো বলছেন হাতা খুন্তি নিয়ে বেরোবেন, কখনো বলছেন বঁটি নিয়ে বেরোবেন, আর এইসব বলতে গিয়ে ঘটনাও ঘটছে। নন্দীগ্রামে একটা ঘটনা ঘটে গেছে। তো এগুলো মানে কি? এগুলো হচ্ছে মরিয়া হওয়া, জিততে হবে, হাওয়া খুব খারাপ, একটু উস্কে দাও, একটু সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে বলে দাও, মানে উস্কানিমূলক কথা, হলো বেসলেস, বিশ্বাসযোগ্য নয়। কিন্তু এগুলো মানে কি? এগুলো মানে হচ্ছে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দাও, ওদেরকে ঘিরে ফেলো, এবং ঘিরতে গিয়ে যদি গুলি চালিয়ে দেয় পোয়া পারো, তাহলে সেই লাশটাকে নিয়ে রাজনীতি করা যাবে। আর ঘিরে টিরে রেখে যদি ছাপ্পা রিগিংটা করা যায়, এটা এইগুলো না ইঙ্গিত বহন করে যে তার মানে ভোট ভালো হচ্ছে। আর ভোট যখন ভালো হয় না, মানুষ যখন নিজের ভোটটা দিতে পারেন না, তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেই ভোট কিন্তু শাসকের বিরুদ্ধে যাচ্ছে। আর এই রাজ্যের শাসকের যা হাল, তাদের যা দুর্নীতি সামনে এসছে, তারা এত চুরি জোচ্চুরিতে লিপ্ত হয়ে গেছে বলে সব অভিযোগ সামনে আসছে। ফলে এখানে মানুষ তো ভোট দিলেই শাসকের বিরুদ্ধে দেবে, এটা তো পরিষ্কার। ফলে সব মিলিয়ে ভোট আগের তুলনায় অনেক বেটার। আর ভোটের যা হাওয়া বুঝতে পারছি, যদি ঠিক মতো করে মানে ঠিক মতো কাউন্টিং হয়, আমি কাউন্টিংটা খুব জোর দিয়ে কথা বলছি, তাহলে কিন্তু শাসকের হাল কিন্তু খুবই খারাপ, মানে অন্তত ফলাফলে দেখতে পাবো। 42-এর মধ্যে কি ফল আশা করছেন? 42-এর মধ্যে কি ফল, দেখো এই মুহূর্তে ওইভাবে বলা যাবে না, কারণ আমরা 21-এও অনেক হিসেব কষেছিলাম, কিন্তু যখন রেজাল্ট আউট হলো তখন দেখলাম যে সব মানে ওলট পালট হয়ে গেছে। মানুষের যা হাওয়া দেখেছি, মানুষের যা সমর্থন দেখেছি মানে বিরোধীদের দিকে, কিন্তু রেজাল্ট যখন হলো তখন দেখছি আমাদের হিসেবটা মিলল না। পরে শুনলাম যে কাউন্টিংয়ে নাকি প্রচুর কারচুপি হয়েছে, কাউন্টিংয়ে ছাপ্পা রেকিং তো হয়েইছে, কাউন্টিংয়ে প্রচুর মানে গন্ডগোল হয়েছিল, তার জেরে অনেক রেজাল্ট হেরফের হয়ে গেছে। এবং কিছু কিছু জায়গাতে যখন রিকাউন্ট হয়েছে, সেখানে আবার রেজাল্ট বেরিয়ে এসছে।
এরকম ঘটনা ঘটেছে। সব জায়গায় তো আর রিকাউন্টিং করা যায়নি। তো সুতরাং কাউন্টিং একটা বড় ফ্যাক্টর। আমি প্রথম দিন থেকে বলে আসছি যে মানুষ ভোট দিয়ে দেবেন, ভোটের পরিবেশ হয়তো ভালো থাকবে, মানুষ হয়তো রুখে দাঁড়াবেন ভোটের দিনে, কিন্তু কাউন্টিংটা ঠিক করে হবে তো? কাউন্টিংয়ের এজেন্ট ঠিকঠাক বসে থাকবেন তো শেষ পর্যন্ত? বা যার জন্য বসেছেন তারই পক্ষে থাকবেন, না অন্যদিকের পক্ষে চলে যাবেন, পারচেস হয়ে যাবেন না তো? বা চাপ দিয়ে ভয় ভয় মানে ভয় দেখানো হলে উঠে চলে যাবেন না তো? এবং 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 যারা কাউন্টিং সেন্টারে থাকেন, ভোট কর্মীদের মধ্যেও অনেক জল মেশানো আমরা গতবারে লক্ষ্য করেছি। অনেকের ক্ষেত্রে ধরাও ব্যাপারটা সামনে এসছে। সে কি করেছেন, কতটা তার ইনভলভমেন্ট ছিল, সেসব নিয়ে প্রশ্ন আমাদের মনের মধ্যে রয়েছে। সুতরাং মানে কাউন্টিং একটা বড় ফ্যাক্টর। কাউন্টিংয়ে ঠিক করে হয় তাহলে বলতে পারি মানে রেজাল্ট কিন্তু তৃণমূল কংগ্রেসের বিপক্ষে যাবে। বিপক্ষে যাবে বলতে যে সংখ্যক আসন তারা মানে পেয়েছিল গতবার 22, তার নিচে নামবে এটা নিশ্চিত। কত নিচে নামবে সেটা এখনই মানে বলা যাচ্ছে না, বা আমরা যেটা ভাবছি সেটাও এখন বলতে চাইছি না, কারণ কাউন্টিং একটা বড় ফ্যাক্টর। তো যা যা হাওয়া রয়েছে না, তাদের তৃণমূল কংগ্রেসের নাকানি চোবানি খেয়ে যাওয়ার মতো রেজাল্ট হতে পারে, বা চোখে ধোঁয়া দেখতে পারে, এটুকু বলতে পারি। বহরমপুরে কি হতে পারে? বহরমপুরে পলিটিক্যাল এক্সপার্ট যারা তারা বলছেন যে অধীর চৌধুরী বেরিয়ে যাবেন, এটা পলিটিক্যাল এক্সপার্টরা বলছেন। কিন্তু ওখানে মানে এমনই একটা ভোট হয়েছে না, ত্রিমুখী লড়াই হয়েছে বিজেপি এবং ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেসের, আর অধীর চৌধুরীর একটা গড়, এটা তো বলতে কোনো দ্বিধা নেই। তো উনি লড়াইটা করেছেন, ত্রিমুখী লড়াই হয়েছে। এখন বিজেপির যে ভোটটা কেটেছে সেটা কার থেকে কতটা কাটতে পারলো, তৃণমূল কংগ্রেসের কতটা কেটেছে, বা অধীর চৌধুরীর লোকজনদের কতটা কেটেছে। তবে এটা মানে তৃণমূলেরই কাটারই সম্ভাবনা বেশি, কিন্তু ওখানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, তো সেজন্য না এখনই প্রেডিক্ট করা যাচ্ছে না। কিন্তু পলিটিক্যাল এক্সপার্ট যারা ওই সমীক্ষা রিপোর্ট করে থাকেন, আমি ভিতরে খবর নিয়েছি, তারা কিন্তু ধরছেন অধীর জিতবেন। মানে আমি একটা দুটো সংস্থার সঙ্গে কথা বলে যা বুঝেছি, বাকিরা হয়তো আরো অন্য রিপোর্ট দিতে পারেন। তো অধীরের জেতার সম্ভাবনা বলা হচ্ছে, কিন্তু সেটা খুব টান, মানে হতেও পারে নাও পারে। তো তৃণমূল কংগ্রেস জিতবে সেটাও কিন্তু কেউ জোর দিয়ে বলতে পারছে না। ফলে এখনই না বহরমপুরের রেজাল্ট নিয়ে মানে বলার মতো জায়গাতে নেই। যেমন আমরা আরামবাগের ক্ষেত্রে যেন যদি বলেন, আরামবাগে তৃণমূল কংগ্রেস হারছে, বিজেপি জিতছেই। আবার বলছি কাউন্টিং ঠিক করতে হবে, গতবারে কিন্তু জিতে গেছিল, কিন্তু তারা রেজাল্টটা ধরে রাখতে পারলো না। অনেক কিছু হয়েছে, আমরাও কিছু জানি, নিশ্চয়ই তুমিও কিছু জানো। তো সেই নিয়ে মামলা হয়েছে। তো সুতরাং অন্যান্য সেন্টারের ক্ষেত্রে যেন আমরা নিশ্চিত করে বলে দিতে পারছি, বহরমপুরের ক্ষেত্রে কিন্তু এবার বলা যাচ্ছে না। এই বছর খুব হেভিওয়েট যারা প্রার্থী আছেন তাদের ফল কেমন হতে পারে? হেভিওয়েট কাকে বলবে? তুমি যদি দেবকে হেভিওয়েট বলো, আমার তো দেবকে যা দেখলাম তার আচরণ, আমার তো মোটেই মানে লোকটিকে হেভিওয়েট মনে হলো না। হেভিওয়েট বলতে কি, সিনেমা টিনেমা করেছেন, পরান যায় জলিয়ারে এইসব করে জ্বালিয়ে দিয়েছেন হয়তো কিছুদিনের জন্য। তো কিন্তু ওর যা হাবভাব সামনে চলে এলো, মানে ও কেমন জানো তো, সামনে বেশ হাসি খুশি বেশ সুন্দর করে কথা বলেন, আর ভিতরটা কিন্তু খুব নিষ্ঠুর, সেটা আমার কোথাও মনে হয়েছে। কারণ হিরণকে যেভাবে বাধা দেওয়া হয়েছে, উনি কি জানেন না? হিরণের রাস্তা ব্লক করা হয়েছে, আগুন জ্বালিয়ে যা সব মানে লুঙ্গি পরে যা সব খেল দেখলাম, লুঙ্গি ড্যান্স, তো এগুলো কি উনি জানেন না? সব জানেন। সুতরাং এটা খুব বাজে লেগেছে। এবং শেষে দেখলাম উনি আবার আবির মেখে ফেলেছেন, মালা পরেছেন, জয়ের মালা। একটা বোঝা উচিত ছিল যে আমি একজন সেলিব্রিটি তথাকথিত, যদি আমি সেটা মনে করি না। তো এটা মানুষ কি হয় দেখবেন, কাউন্টিং বাকি রয়েছে, আমি আজকে মালা পরে এইসব করবো, এটা একটা চক্ষু লজ্জার ব্যাপার আছে। অন্যরা কেউ করতে পারেন, কিন্তু আপনি এত সৌজন্যের রাজনীতির কথা বলেন, আপনি নিজে এরকম করছেন, রেজাল্ট আউট হলো না, আপনি জয়ের উল্লাস প্রকাশ করছেন, কর্মীরা বলছেন বলে আপনি ধীরে ধীরে করে নাস্তা শুরু করে দিলেন, কি পাগলু ড্যান্স হচ্ছে নাকি? তো এটা না, ওকে আর আমার একটা হেভিওয়েট মনে হয়নি। মানে ওই যেমন আর কি তৃণমূলে যেমন নেতা হয়ে থাকেন তেমন হয়ে গেছেন, এবং যেভাবে বাধা দিয়েছেন কেশপুর এলাকাতে, যেভাবে ভোট লুটের অভিযোগটা এসছে, সুতরাং কি হবে ওখানকার রেজাল্ট বলতে পারছি না। বিজেপি হয়তো তারপরেও আশা করছে, কিন্তু যেভাবে করে লুট হয়েছে বলা কিন্তু খুব মুশকিল। ফলে আর কি বলবো ওটা। হেভিওয়েট বলতে সুদীপ বন্দ্যোপাধ্যায় আছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারটা এখন তৃণমূলের অন্দরে কি খেলটা দাঁড়াবে শেষ পর্যন্ত এটা দেখতে হবে। এখন কুণাল ঘোষরা চাইছেন, অনেকে বলছেন ভাইপো চাইছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় হেরে যাক, কারণ হেরে গেলে পার্লামেন্টে যেটুকু সংখ্যা নিয়ে তারা যাবেন, তার দলনেতা হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সে আওয়াজ অলরেডি তোলা শুরু হয়েছে। এখন সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি জিতে যান তো তাহলে তিনি হয়ে যাবেন দাবিদার, কারণ সিনিয়র লিডার এমনি ছিলেন। ফলে তৃণমূলের ওই অংশটা নাকি চাইছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় হেরে যাক। আর এদিকে তাপস রায় বিজেপি প্রার্থী হয়েছে, তিনি একটা দল থেকে এসছেন, তার একটা ভালো ইমেজ আছে বটে। এবার তিনি যেহেতু সদ্য টিকিট পেয়েছেন, এখন বিজেপির যারা সমর্থক তারা কতটা কি সমর্থন করবেন সেটাও দেখার বিষয় রয়েছে। তবে মানে ওখানে আত্মঘাতী একটা ব্যাপার হতে পারে, মানে তৃণমূল কংগ্রেসের, ওই যে বললাম না একেবারে হারানোর বিষয়, তো সেই জন্য রেজাল্টটা একটু বলা যাচ্ছে না। আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ইমেজ যে খুব ভালো রয়েছে এলাকাতে তাও নাই, লোকটা মানুষের সঙ্গে খুব মেশে কম, দেখা এমনিতে দেখবে ভোট টোট ছাড়া দেখতে পাওয়া যাবে না, ওই পার্টি অফিসে থাকেন, একটা রাজা রাজা ভাব থাকে, বাড়িতে আসুন, ধীরে ধীরে কথা বলেন, ওই আর কি। আর ওনার ওয়াইফও খানিকটা সংগঠন দেখেন, তো এই আর কি। এবং মমতা ব্যানার্জি পরিবারের খুবই, মানে মমতা ব্যানার্জির সঙ্গে, অভিষেকের সঙ্গে বলতে পারছি না, মমতা ব্যানার্জির সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক। জানি না মমতা ব্যানার্জির কি এমন দায়বদ্ধতা রয়েছে যে এত বাধা সত্ত্বেও তাকে টিকিটটা দেওয়া হয়েছে। পুরনো দিনের কর্মী, শুধু পুরনো দিনের কর্মী মনে কি আছেন, ওনার সঙ্গে কিছু একটা ব্যাপার আছে, দায়বদ্ধতা কোনো চাপ আছে, বা ওনাকে না দিলে ওনার মুশকিল, কিছু একটা ব্যাপার আছে। তো যাই হোক, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ওখানটাতে না মানে ওইভাবে আবেদন কিন্তু বলা যাবে না, কারণ ওখানে দলের অভ্যন্তরে অনেক খেলা চলছে, যেটা আমি কোথাও জানি আর কি। সুতরাং দাদা, অভিনেত্রী, সেলিব্রিটি দেব, হিরণ, রচনা ব্যানার্জি, লকেট চ্যাটার্জি, সায়নী, অগ্নিমিত্রা পাল, শতাব্দী, এদের রেজাল্ট কেমন হতে পারে? দেখুন, অগ্নিমিত্রা পালের কথা আমি কি শুনলাম, জুনমালিয়া বলেছেন ভোট যা হয়েছে কাউন্টিংয়ে যাবো, হেরে যাবো, জিতলে জিতবো। তখন ওকে বলা হয়েছে যে আপনি কি আপনার কোনো ম্যাটার করে না হেরে গেলে? না, আমি তো এমএলএ থাকছি। তারপরে উনি নিজের মধ্যে সেই আত্মবিশ্বাসটা এখনো তৈরি হয়নি যে উনি জিতবেন। সুতরাং ওখান থেকে আন্দাজ করতে পারি কি হতে চলেছে, কারণ প্রার্থীরা অনেক বেশি পজিটিভ হয়ে থাকেন, সুতরাং ওটা বোঝা গেল। হুগলি লকেটের কিন্তু চাপ ছিল আসনটা, লকেটের আসনটা কিন্তু খুব চাপের ছিল, কিন্তু এমন একটা প্রার্থীকে তৃণমূল কংগ্রেস বেছে ফেলেছিল, রচনা ব্যানার্জি। ভাবতে পারেনি যে রচনা ব্যানার্জি এতটা মানে ঘেটে ঘ করে দেবেন। তো এটা করতে গিয়ে ভেবেছেন যে দিদি নম্বর 1 ঘরে ঘরে একটা প্রোগ্রাম হয়, সবাই দেখেন, সুতরাং মানুষের কাছে গ্রহণযোগ্যতা অনেক বেশি হবে। কিন্তু উনি এত ঘেটে ফেলেছেন, ওই ধোঁয়া দেখা যাচ্ছে বলে ইট ভাটার ধোঁয়া দেখিয়ে দিয়ে, শিল্প তো প্রচুর হয়েছে, এই তো ধোঁয়া, চিমনি ধোঁয়া, পরে দেখা গেলো সেগুলো ইট ভাটার বা রাইস মিলের, এইসব করে, এবং ওই গরুর দুধ থেকে দই খুব মিষ্টি, এইসব বলে এমন করেছেন নিজেকে খেলো করে দিয়েছেন। এবং পরের দিকে তুমিও দেখবে, পরের দিকে উনি আর কথা বলছিলেন না, যদিও ওনাকে গাইড করার লোক দেওয়া হয়েছিল আইপ্যাক থেকে, যে উনি ভুলভাল কথা বলছেন, একটু গাইড করতে হবে। এবং তারপর দেখলাম যে উনি আর কথাই বলছেন না ঠিক করে, সব কিছু দিয়ে একটা সিরিয়াস হয়ে গেছেন, এবং ওনার মধ্যে একটা না মানে নিজের মধ্যে বিশ্বাসটা হারিয়ে গেছিল যে আমি সত্যি কি যোগ্য। ফলে আর শেষের দিকটা না উনি সেই আর ঝড়টা, যেটা প্রথম দিকে এসে একটু হই হই করেছিলেন, যদিও প্রথম দিন থেকেই ওনার এটা ধরা পড়ে গেছিল যে ভিতরে কিছু নেই, তো ঘেটে ফেলেছেন। সেই জন্য ওই সিটটা কিন্তু তৃণমূল কংগ্রেস বের করার চেষ্টা করেছিল, এবং লকেটের সম্পর্কে কিছু কিছু প্রশ্ন ছিল। কিন্তু আবার বলবো, নিজেই যেহেতু ঘেটে ঘ করে ফেলেছেন, তৃণমূল কংগ্রেস ভুল চয়েস করে ফেলেছে। ভোটের দিনটা তো লকেট খুব লড়াইটা করেছেন, সুতরাং লকেটের চান্সটাই আমার মনে হচ্ছে বেশি। শতাব্দী রায় কি আবারও নির্বাচিত হবেন? শতাব্দী রায়ের যে এলাকা, আসলে ওখানে এমন হয়ে গেল বিজেপি ক্যান্ডিডেটটাকে নিয়ে, মানে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে প্রার্থী করা হলো, তারপরে উনি সব ডকুমেন্ট জমা করতে পারলেন না, অন্য একজন প্রার্থী হলেন, দেবতনু হালদার। তো এখন প্রার্থী নিয়ে একটু গন্ডগোল হয়ে গেল, শেষের প্রচারের দিকটা একটু ভাটা হয়ে গেল। কিন্তু ভাটা হয়ে গেল না, এখন যেহেতু অ্যান্টি তৃণমূল একটা হাওয়া রয়েছে, ওখানেও হাওয়া রয়েছে, কিন্তু ওখানেও কারচুপি হয়েছে বলে যেটা খবর পাচ্ছি। এবং শতাব্দীর একটা না 50-50 বলতে পারেন, 50-50। আমি এখনই না রেজাল্ট ওইভাবে বলছি না, কিন্তু যেটা মনে হচ্ছে যে উল্টো দিকে প্রার্থী ঠিক নেই, সুতরাং উনি একতরফা ভোট পেয়েছেন, এটা ভাবাটা ভুল হবে। কারণ মানুষ ভোটটা দিতে পেরেছেন। ওরা হয়তো কাজল শেখরা কিছু হয়তো গন্ডগোল করার চেষ্টা করেছেন বলছে, কিন্তু মানুষ যেহেতু অনেকটাই তুলনায় ভোট দিয়েছেন, এবং দেখেছি উনি আর প্রচারে যেতেন, ওনাকে দেখে খুব বিক্ষোভ হতো। উনি তো সেলিব্রিটি, ওনাকে দেখে তো সবাই নমস্কার করে অটোগ্রাফ নেওয়ার কথা, কিন্তু সেটা কিন্তু নেয়নি। এবার প্রচুর মানুষ বিক্ষোভ দেখেছেন ওনাকে দেখে, রাস্তা হয়নি কেন দিদি, উনি পালিয়ে গেছেন খুব দ্রুত গাড়ি চালিয়ে। সুতরাং উনি হয়তো আশাবাদী থাকতে পারেন, এবং কেষ্ট তো অনেক ওনার জন্য খাটতেন, এবার তো কেষ্ট ছিল না, ওটা একটা বড় ফ্যাক্ট হতে পারে। যাই হোক, ও 50-50। মহুয়া মৈত্র কি হতে পারে?
মহামৈত্র হাল খুব খারাপ, তো মহামৈত্র তো হারার চান্স বেশি আছে, এবং সেই জন্যই তো ইসকন সম্পর্কে দিদিমণি এত কথা বলছেন। ওখানে ইসকন নিয়েও মানে কথা বলেছেন না, তার মানেটা কি? দিদিমণি এই যে কয়েকটা জায়গা নিয়ে কথা বলেছেন, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, কেন বলেছেন? ওনার অঙ্ক আছে। ইসকনের মানে মহামৈত্র হারার চান্স আছে, হয়ে গেল ইসকনের দোষ। আসানসোলে শত্রুঘ্ন সিনহা হারবেন, আলুওয়ালিয়া জিতবেন, সুতরাং ওখানে হয়ে গেল রামকৃষ্ণ মিশনের দোষ। বহরমপুরে ইউসুফ পাঠানকে বের করতে পারছেন না, ওখানে একটু গোলমেলে করে বিজেপির হয়ে কাজ করছে না, বিজেপির দিকে ভোট চলে যাচ্ছে ভেবেছেন হয়তো, অধীরকে আটকানো যাচ্ছে না। যেহেতু মানে বলার চেষ্টা হচ্ছে বিজেপির দিকে ভোট বেরিয়ে যাবে, তার মানে কার্তিক মহারাজ মানে এইসব করেছেন, হয়ে গেল ভারত সেবাশ্রমের দোষ। সুতরাং উনি তো এইসব অঙ্ককে মাথায় রেখে তো কথাগুলো বলছেন, এখান থেকে আমরাও বুঝতে পারি তার মানে উনিও হয়তো বুঝতে পেরেছেন মহামৈত্র জিতবেন না কৃষ্ণনগরে, হারছেন, এরকম কিন্তু আমাদের কাছে খবর আছে। এখন কাউন্টিং বড় ফ্যাক্টর। তমলুকে অভিজিৎ গাঙ্গুলি এবং দেবাংশ, কে কত ভোটের মার্জিনে জিততে পারে? মার্জিনটা এক্ষুনি বলা যাবে না, কিন্তু জিতবেন দুজনই, এটা নিশ্চিত। আমি যা দেখেছি ভোট যেভাবে হয়েছে, অনেক লুটপাট করার চেষ্টা হয়েছিল, অনেক অশান্তি পাকানোর চেষ্টা হয়েছিল খুন খারাপি করে, কিন্তু জিতবেন তারা, ভালো মানে ভালো অঙ্কের ভোটে জিতবেন। মার্জিনটা তো এভাবে বলা যাবে না, তবে মানে ওই টাই মার্জিনে যেটা না সেটা হবে না, কিন্তু দুটো সিট নিশ্চিত পূর্ব মেদিনীপুরে, এবং একটা ভালো মার্জিনে, মানে ভালো মার্জিনে, মানে লক্ষাধিক তো হবেই, এটা তো আমরা আন্দাজ করতে পারছি। দাদা, বর্ধমান দুর্গাপুর যেখানে আসনে দিলীপ বাবু দাঁড়িয়েছেন, দিলীপ বাবু ও কীর্তি আজাদের রেজাল্ট কেমন হতে পারে? ওটা একটু টাই সিট শোনা যাচ্ছিল, এরকম একটা ব্যাপার বিজেপির ক্ষেত্রে। দিলীপের সিটটা একটু টাই ছিল, আসলে দিলীপ ঘোষকে একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে এসে দাঁড় করানো হলো মেদিনীপুর থেকে, সুতরাং নতুন মাঠ, নতুন পিচ, কিন্তু ও ভালো খেলেছেন, ভালো, আর লোকটা খুব লড়াকু, মানে এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। আর আমি ভোটের সময় ওখানে যা গিয়ে বুঝেছিলাম, শেষের দিকটা না, কীর্তি আজাদ প্রথম দিকটা একটু ভালোই হাইপ তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ দিকটা কিন্তু উনিও থিতিয়ে গিয়েছিলেন শেষ দিকটাতে। আর একটা কথা আমি ওখানে গিয়ে শুনছিলাম যে কর্মীদের সঙ্গে ওনার কমিউনিকেশন ঠিক করে উনি করতে পারেননি শেষ দিকটাতে। তো সেই হিসেবে ভোটের দিনটা আবার ওরা কিছু গন্ডগোল নিশ্চয়ই তোমরা দেখেছো দিলীপ ঘোষের বিষয়ে, হ্যাঁ অনেক কিছু হয়েছে, তবুও বলবো ভোট কিন্তু ওখানেও ভালো হয়েছে। আসানসোল তো বিজেপির দিকে যাচ্ছে, এটা বুঝতে পারছি, কিন্তু দিলীপ ঘোষটা 50-50 বলা হচ্ছে, কিন্তু আমি দিলীপ ঘোষকেই ফেভারে রাখছি। সৌমিত্র খান আর সুজাতা মণ্ডল, সৌমিত্র খান, সুজাতা মণ্ডল, কি বলবো, এটা খুব নোংরা পলিটিক্স হলো, তৃণমূল কংগ্রেস এটা করলো, ব্যক্তি কুৎসাকে নিয়েই ওরা প্রচার করছে, অন্য কোনো প্রচার করছে না। মমতা ব্যানার্জির যে বক্তব্য শুনলাম খুব বাজে লেগেছে, যে এখন গাবলু গুবলু হয়ে গেছে বলে ছেড়ে দিয়ে চলে গেছে, এইসব কথাগুলো খুব বাজে, খুব ব্যক্তিগত লেভেলে একটা পলিটিক্স করা হয়েছে। তবে আমি বলবো ওখানে সৌমিত্র খাই ফেভারে, মানে ওর দিকে চান্সটা বেশি, কারণ সুজাতা মণ্ডলের যে ধরনের আচরণ মানুষ খুব একটা ভালো চোখে নেন না। অনেক সময় কি হয় জানো তো, যে স্ত্রীকে ডিভোর্স দিলে, মানে ছাড়াছাড়ি হয়ে গেলে, তখন অনেক সময় দেখি যে মহিলাদের দিকে কিন্তু সিম্প্যাথিটা মানুষের চলে যায়, হ্যাঁ মহিলার দিকে চলে যায়। কিন্তু এক্ষেত্রে আমি একটা ব্যতিক্রম দেখছি, যে এরকম ডিভোর্সের ব্যাপার হয়েছে, কিন্তু সুজাতা মণ্ডল নিজেকে এমনভাবে প্রেজেন্ট করেছেন, এমনভাবে নিজেকে তুলে ধরেছেন, যে এই ডিভোর্সের জন্য সুজাতা মণ্ডল যতই ওরকম বলার চেষ্টা করুন না কেন, ওনার দিকে কিন্তু কোনো সিম্প্যাথি সাধারণ মানুষের যাচ্ছে না, এটা কিন্তু ওনার দোষ। এই ডিভোর্স মামলা এইসবগুলো বললে সাধারণত মহিলাদের পক্ষে মানুষের সমর্থনটা চলে যায়, কারণ নারীদের প্রতি অত্যাচার এটা মানুষ মানতে চান না। কিন্তু সুজাতা মণ্ডল সেইটা জায়গাটা রাখতে পারেননি, উনি এমনভাবে প্রচার করেছেন, এমন সব কথা বলেছেন, এমন সব মন্তব্য করেছেন, সেই সিম্প্যাথি উনি পাননি, ফলে সৌমিত্র খাঁর দিকেই রেজাল্ট এটা আশা করা যায়। দাদা, সারা দেশে কি রেজাল্ট হতে পারে? সারা দেশে মোদি ফিরছেন, এটা পরিষ্কার। 400 পার টার্গেট, 400 হলেও অবাকের কোনো কারণ নেই, কাছাকাছি তো যাবেই, যা বুঝতে পারছি। কারণ এখানে না সমস্যা কি বলতো, এখানে যে উল্টো দিকে যে লড়বে, এই যত ইন্ডি জোটে বলা হচ্ছে, উল্টো দিকে নিজেদের মধ্যে কোনো লিডারশিপ নেই, এ মানে একে অপরকে টানাটানি করছে, এ বলছে আমি পিএম হবো, ও বলছে আমি পিএম হবো, মানে আমি আমার একটা তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল দেখছো তো, ও একটা ন্যাশনাল পার্টি, যাই হোক কংগ্রেস হয়তো খুব বড় পার্টি এই মুহূর্তে নেই, তাকে এরা এখান থেকে কন্ট্রোল করার চেষ্টা করছে, তার উপরে ছড়ি ঘোরানোর চেষ্টা করছে। তো কি মানুষ কি করে ভরসা করবেন, মানুষটা কি করে ভরসা করবেন? সুতরাং আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি যে ইন্ডির কোনো ভবিষ্যৎ নেই। ওরা বলছে বটে এই হয়েছে সেই হয়েছে, ইন্ডির প্রধানমন্ত্রী ইন্ডি ক্ষমতায় আসছে এরকম বলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, আমি সমর্থন করবো বাইরে থেকে, এটাও বলছেন।
2 তারিখেই যে বক্তব্যগুলো আসবে দেখবে এই অভিষেক বা মমতা যে ধরনের কথা বলবেন, বিশেষ করে অভিষেকের দেখবে তুমি কোনো একটা বক্তব্য হয়তো দেবে কোনো একটি জায়গাতে, মিডিয়াতে, তখন দেখবে কি শান্ত হয়ে গেছে। দেখবে এরকম বলবে যে রেজাল্ট হওয়ার হবে, মেনে নেবো, লড়াই করেছি আমরা, মানুষের গণতন্ত্রের রায় মেনে নেবো। আসলে এগুলো হচ্ছে হাওয়া তোলা, হাওয়া রাখা। ওরাও ভালো করে জানে যে আসছে না। আসবে কোত্থেকে? জোটটার হাল, জোট বলে কিছু আছে নাকি এখানে? বাংলাতে কি জোট কিছু হয়েছে যে জোট হলো আমি ঘরে অশান্তি করবো আর ওখানে গিয়ে বলবো, বাইরের লোককে গিয়ে বলবো আমার জোট হয়েছে? এটা হয় নাকি? মানুষ তো সব বুঝতে পারছেন না। সুতরাং এগুলো ভুলভাল। আর জোটের সরকার হলে তার যে কি হবে সেটা আমরা বুঝতেও পারছি। সুতরাং আর দেখো, বিজেপি সম্পর্কে হয়তো অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু বিজেপি একটা জিনিস করতে পেরেছে, দেশের মধ্যে একটা বৃহৎ, সবাইকে তো আনা সম্ভব হয়নি, কিন্তু একটা বৃহৎ অংশের মধ্যে একটা ঐক্য আনতে পেরেছে, একটা জাতীয়তা বোধ জাগাতে পেরেছে, দেশটা আমাদের মতো করে গড়তে হবে এই ভাবনাটা আনতে পেরেছে। ফলে মানে যখনই দেশের ভাবনা মানুষের মধ্যে জাগে, তখন আমি দেখছি বেশিরভাগ ক্ষেত্রে বিজেপির দিকে মানুষের মনটা চলে যায়। এবার কিছু মেরুকরণ এখানে আছে, হিন্দু মুসলিম মেরুকরণ আছে, সেখান থেকে হয়তো কিছু ছুতমার্গ আছে, সেটা অন্য বিষয়। কিন্তু যখনই দেশীয় ভাবনা আসছে না, তখনই মানুষের ধারণা চলে যাচ্ছে এর দিকে। আর মোদি একটা বড় ফ্যাক্টর এই মুহূর্তে হয়ে গেছে। মোদিকে তো অনেকে এখন বিরাট একটা অন্য জায়গায় ভাবতে শুরু করে দিয়েছেন, তারা কি হবে না হবে দেখা দরকার নেই, মোদিকে ভোট দেবো। ফলে এটা একটা ব্যাপার। সুতরাং এই জায়গা থেকে বিজেপির রেজাল্ট ভালো হবে। এবং এটাও ভাববার আছে যে 2বার সরকারটা গঠন করে ফেললো, এখনো কিন্তু বিরোধীরা অ্যান্টি কোনো হাওয়া তৈরি করতে পারলো না। 10টা বছর সরকার চলার ফলে কি হয়, সরকারের বিরুদ্ধে একটা হাওয়া তৈরি হয়। কিন্তু অদ্ভুত বিষয়, বিরোধীরা এখন সেই জায়গায় আসতে পারলো না। নিজেদের মধ্যেই এতটাই সমস্যায় তারা রয়েছে যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট হাওয়া কিন্তু মোদী সরকারের বিরুদ্ধে তেমন নেই যেটা দিয়ে তাকে কাবু করা যাবে। বরং রাজ্য স্তরে বা ওই ছোট ছোট যে দলগুলো রয়েছে, তাদের সরকার যেখানে যা রয়েছে, সেসব সরকারের বিরুদ্ধে এমন অ্যান্টি হাওয়া রয়েছে, যেমন তৃণমূল কংগ্রেসের এখানে, আরো অন্যান্য জায়গায়। তো এতে করে মোদির সুবিধা হয়ে যাচ্ছে। ফলে রেজাল্ট তো মানে নিশ্চিত জয়, এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। 400 পারের টার্গেট সবসময় একটু বেশি রাখা হয়। তবে 400টা হলেও অবাকের কিছু থাকবে না। যেমন এখানে তৃণমূল কংগ্রেস অনেকটা নিচে নেমে গেলেও যেমন কোনো অবাকের থাকবে না। আর যদি অনেকটা আবার এগিয়ে যায় তৃণমূল কংগ্রেস, তাহলে বুঝতে হবে কেমন কাউন্টিংটা হয়েছে। আমি কাউন্টিংটা খুব হিসেবে দেখছি। তো এই হচ্ছে বিষয়। দেশে সরকার ফিরছে, আর সরকার ফিরলে তৃণমূল কংগ্রেস হয়তো ক্ষমতায় থাকবে, কিন্তু যেদিন থেকে রেজাল্ট আউট হবে, যদি সেমও তারা স্কোর করে বের হয়, তাতে এটুকু বলতে পারি, স্বস্তিতে কিন্তু তৃণমূল কংগ্রেস থাকবে না। যেভাবে সব দুর্নীতির মামলা রয়েছে, একটা করে মামলা হচ্ছে, কতদিন চিৎকার করে লোককে চাপা দেবে বলো তো? ওদিকে চোর বলছে বলে ওরা লোককে চোর বলছে। জাস্টিস গাঙ্গুলিকে, যিনি জাস্টিস ছিলেন এখন প্রাক্তন, তাকে চোর বলছে। এটা মানুষ বিশ্বাস করতে পারেন যে প্রাক্তন বিচারপতি চোর, প্রাক্তন বিচারপতি খুনি, অ্যাটেম্প টু মার্ডারের কেস দেওয়া, যেগুলো মানুষ বিশ্বাস করেন। ফলে এগুলো না ধরে ফেলেছেন। কিন্তু আমি আবার বলছি, ভোটটা শেষ পর্যন্ত কি দাঁড়াবে? ডায়মন্ড হারবার কি হবে? ডায়মন্ডে তো অভিষেকের তো হারা উচিত ছিল, অভিষেকের হারা উচিত ছিল। যদি নওশাদ সিদ্দিকী ওখানে শেষ পর্যন্ত প্রার্থী হতেন, অভিষেক হারতেন, এটা আমি আজকের দিনে জোর দিয়ে বলতে পারতাম। কিন্তু নওশাদ সিদ্দিকী পিছিয়ে পড়লেন, যেমন নিজে পিছিয়ে পড়লেন, তেমন নিজের পায়ে কুড়ুলটাও মেরে ফেললেন। এই ভোটে নওশাদ সিদ্দিকীর কোনো নাম টাম নেই, কোনো মিডিয়া ফোকাস নেই। যদি ওখানে প্রার্থী থাকতেন, প্রত্যেক দিন খবর হতো। আর অভিষেক ব্যানার্জি নিজের কেন্দ্রে বেশি বেরোতে পারতেন না, সারাক্ষণ কেন্দ্রে পড়ে থাকতে হতো, তাকে কেন্দ্রের প্রচার নিয়ে ব্যস্ত থাকতে হতো। এতটাই থ্রেট হয়ে উঠেছিলেন নওশাদ সিদ্দিকী। কিন্তু কেন উনি সরে গেলেন আজও খুবই বুঝে উঠতে পারলাম না, খুবই রহস্যময়। তো সেই জন্য অভিষেকের সেই দিক দিয়ে খানিকটা পজিটিভ একটা জায়গা তৈরি হলো। ওখানে অভিজিৎ দাস ওরফে ববি, তিনি বিজেপির প্রার্থী হয়েছেন। এলাকার লোক, এলাকায় জানেন, মাটি চেনেন, আগেও ভোটে দাঁড়িয়েছেন। হয়তো অতটা ফোকাসে উনি ছিলেন না, কিন্তু যেহেতু এলাকা চেনেন, লড়াইটা উনি করছেন। এখন দেখা যাক কি হয়। এবং বামেদের প্রতিকুর রহমান রয়েছেন, সংখ্যালঘু মুখ একটা, ফলে তারা কতটা সংখ্যালঘু ভোট টানতে পারে সেটা দেখতে হবে। তো ওখানে সংখ্যালঘু ভোটটা একটা বড় ফ্যাক্টর। আর ওখানে ভোট তো ঠিকমতো করে হয়ও না। ওখানে কয়েকজন রয়েছেন ভাইপোর নেতা, তারা তো ভোট লুট করেন বলেই অভিযোগ। পঞ্চায়েত ভোটও সেটা শুনেছিলাম, ভোট শুরু হয়নি, পঞ্চায়েত ভোটে ভোট ব্যাকআপ হয়ে গেছে। এরকমও আমরা ভিডিও দেখেছি। তো সুতরাং ভোটটা কেমন হচ্ছে দেখতে হবে। ভোট ঠিকঠাক হলে কিন্তু মুশকিল। এটা যেটা মনে করে না তৃণমূল কংগ্রেস যে সংখ্যালঘু মানুষ সব আমাদের, এটা ভুল। ওখানে বামেদের প্রার্থী রয়েছে, যারা বিজেপিকে ভোট দিতে চাইবেন না, তারা অন্য বিকল্প খুঁজে নেবেন। কিন্তু ওই আর কি এত টাকা ছড়ানো হয়েছে, মানে 72,000 লোককে ওই বার্ধক্য ভাতার নাম করে দেওয়া 2 মাস আগে থেকে, এগুলো বুঝি না কেন দেওয়া হচ্ছে। বলছেন যে সরকার দিচ্ছে না, সেই জন্য আমরা দিচ্ছি। তো সরকার যেখানে দিতে পারছে না, তোমরা ভাই কোত্থেকে দিচ্ছ? তোমাদের টাকা বেশি, সরকার টাকা নেই?
এখানে পরিষ্কার যে কেন দেওয়া হচ্ছে, সুতরাং এদের কৌশলটা আছে। টাকা পয়সা প্রচুর ছড়ানো হয়েছে, প্রচুর লোকজনকে ফিট করা হচ্ছে, তারপরে নওশাদ সিদ্দিকীকে তো কার্যত সরিয়েই দেওয়া হলো। তো সেই হিসেবে জেতার চান্স আছে, অভিষেকের জেতার চান্স আছে। তবে উনি যেটা বলছেন যে সব রেকর্ড ছাপিয়ে যাবে, অতীতে যা রেকর্ড ভোটে উনি জিতেছিলেন, উনি বলছেন এটা। সেটা আমরা দেখব যদি ঠিকঠাক ভোট হয়, এর পরেও উনি রেকর্ড ছাড়াতে পারেন কিনা, নাকি বিজেপির প্রার্থী শেষ মুহূর্তে চমকে দিতে পারেন কিনা। হয়তো আমরা কেউ ধরছি না, কেউ হয়তো ধরছেন না যে উনি জিতবেন বলে, কিন্তু অনেক সময় হয় না, কেউ ধরি না কিন্তু হঠাৎ করে ওলটপালট হয়ে যায়। কারণ অভিষেকের প্রতি প্রচুর রাগ আছে মানুষের, এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না, প্রচুর রাগ আছে। তো সুতরাং দেখা যাক না, চমকে দিতেও পারেন হয়তো অভিজিৎ দাস। বসিরহাট কি হবে? সন্দেশখালী, বসিরহাট। বসিরহাটে দেখুন যে ধরনের মানে বিষয় সামনে এসছে, তৃণমূল কংগ্রেসের জেতা উচিত নয়। তৃণমূল কংগ্রেস ওখানে জিতলে তাহলে মানুষের নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠবে, আমিই তুলবো। কিন্তু ওখানে একটা ব্যাপার আছে, ওখানে সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর। আর সংখ্যালঘুদের তো যা হাল দেখছি, কবে যে এদের বিবেক জাগ্রত হবে। এরা এখনো ভয় পায় যে এনআরসি সিএ করে আমাদেরকে দেশ থেকে বাইরে বের করে দেবে। আমিও তো মুসলিম, আমি তো কই ভয় পাই না, আমি তো দিব্যি আছি, আমার কোনো ভয় নেই। এনআরসি হলেও ভয় নেই, সিএ তো আমার তো কোনো সম্পর্ক নেই, আমার দরকারও নেই। এনআরসি হলেও আমার কোনো ভয় নেই, কারণ আমি, আমার বাবা, আমার দাদু সব আমরা এখানকার। তো আমি জানি না এই এনআরসিতে কেন মানুষ ভয় পাচ্ছেন, এবং যখন তারা ভয় পাচ্ছেন তখন আমার মনে একটা প্রশ্ন জাগছে, তাহলে কি তারা এর জন্য ভয় পাচ্ছেন যে তারা এখানকার লোক নয়, বাংলাদেশে? তাহলে কিন্তু ভয় হবে। যদি বাংলাদেশের থেকে পরে এসে বর্ডার টপকে এসে ঢুকে থাকেন, তাহলে বলবো ভয় পেলে পান, যা করুন, আপনাদের প্রতি আমাদের কোনো মায়া নেই, মমতা নেই, সমর্থন নেই। আপনাদের নাগরিকত্ব দেওয়ার জন্য আমাদের কোনো আওয়াজ থাকবে না, এটা আমার বক্তব্য। এবার হয়তো ওরাই বেশি বেশি করে, মানে ওরা ভয় পাচ্ছে, প্লাস ওরা হয়তো অন্যদেরকে ভয় আরো সৃষ্টি করছে, যাদের হয়তো ভয় পাওয়া দরকার নেই। যেন আমাকে তো কেউ ভয়, যতই ভয় পাক, আমি ভয় পাই না। প্রচার করছে নাকি একটা, প্রচার করছে অন্য অংশকে, অন্য মুসলিমদেরকে, যারা হয়তো সত্যি তাদের এখানকার মানে বসবাস পূর্বপুরুষ থেকে, তাদেরকেও ভয় ধরিয়ে দিচ্ছে। কারা ভয় ধরাচ্ছে? যারা ওই দিক থেকে এসছে টোপকে। তো এটা করে ভয় ধরানোর চেষ্টা হচ্ছে। আমি শুধু বলবো যে এই ভয়ে ভোট দেবেন না, আপনার এলাকার উন্নয়ন, ছেলে মেয়েদের ভবিষ্যৎ, এটা ভেবে ভোট দিন। আজকে তৃণমূল কংগ্রেস একটা ভোট পর্বে যাচ্ছে, কি প্রচার করছে বলতো? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো, এটা হচ্ছে প্রচার। এনআরসি হলে আমরা এনআরসি করতে দেবো না, সিএ করতে দেবো না, এটা হচ্ছে প্রচার। আচ্ছা, এর জন্য আপনারা সরকারে আছেন? ওই ভাতা দেবেন 500 টাকা, এর জন্য আপনাকে ভোট দেবো? আর এনআরসি সিএ নিয়ে মানুষের মাথা খাচ্ছেন? আপনার শিল্প উন্নয়ন, চাকরি বাকরি নিয়ে কথা কই? আপনি 21-এর ভোটে বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, সেটা কোথায় গেল? আর ভুল ভাল কথা বলছেন। আমি তো কিছু কথা, অনেক লম্বা তোমার ভিডিও হয়ে যাচ্ছে, না না ঠিক আছে ঠিক আছে। আমি দেখছি লাগাতার কয়েকটা কথা মমতা ব্যানার্জি মিথ্যে বলে যাচ্ছে, লাগাতার প্রত্যেকটা মঞ্চে দেখবে বলছে। আচ্ছা, ওরা তো বলেছিল প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ করে টাকা দেব, আপনারা পেয়েছেন? 1 লাখ পেয়েছেন? 50,000 পেয়েছেন? আচ্ছা, আমাকে অভিজিৎ, তুমি দেখাতে পারবে যে সত্যি নরেন্দ্র মোদী কখনো বলেছিলেন যে ভোটে জিতলে প্রত্যেক অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেবো? একবারও বলেননি। যদি উনি বলতেন না, দেখতে ওই ক্লিপটা ওরা ভালো করে ডিসপ্লে করে দেখাতো। আজ পর্যন্ত কিন্তু ওই ক্লিপ দেখায়নি। পুরো ভাওতা মিথ্যে কথা বলে এইগুলোকে মানুষকে ভয়, মানে বোকা বানানো হচ্ছে। বলছেন, আচ্ছা মোদি বলছে বাড়ি বাড়ি বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দেবো, আপনারা বিদ্যুৎ পেয়েছেন? কখনো শুনেছো মোদিজি এরকম কথা বলেছেন? বিদ্যুৎ পাঠানোর দায়িত্ব কার? তো রাজ্য সরকার কোথাও বলেননি, কিন্তু এটা মানুষকে বলে মানুষের মনে একটা প্রশ্ন তৈরি করার চেষ্টা হচ্ছে, তাই নাকি? কই আমি পাইনি তো, তার মানে মিথ্যাবাদী মোদি। কিন্তু মোদি বলেনি, আমি কোনো শুনিনি। বলছেন, আচ্ছা এই বাড়ি বাড়ি বলছেন, মোদি বলছেন গ্যারান্টি যে বাড়ি বাড়ি বিনামূল্যে গ্যাস পৌঁছে দেবো, পেয়েছেন আপনারা? সবাই বলছেন না, পাইনি। আচ্ছা, মোদিজি কোথাও বলেছেন যে বিনামূল্যে গ্যাস পৌঁছে দেবো? বলেননি কোথাও। বলেছেন বাড়ি বাড়ি গ্যাস কানেকশন হচ্ছে, সত্যি হচ্ছে, আমাদের আরামবাগও হয়েছে। এই যে মানুষকে ভুল বলা, মানুষের মধ্যে একটা ভুল ঢোকানো। এবং আর একটা কথা দেখবে, প্রত্যেকটা জায়গাতেই বলছেন যে লক্ষ্মীর ভান্ডার চালু করেছি, আগে 60 বছর হয়ে গেলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যেত, কিন্তু এখন থেকে আর বন্ধ হবে না, সারা জীবন পাবে, সারা জীবন পাবেন। তাহলে 60 বছরের পরে যে বার্ধক্য ভাতা যেটা দেওয়া হতো, সেটার কি হবে? ওনারা বলছেন আবার ডবল পাবেন। ডবল পাবেন? কই একটা আমাকে দেখাও তো, যে লক্ষ্মীর ভান্ডার হিসেবে 60 বছর পার হয়ে যাওয়ার পরেও কেউ লক্ষ্মীর ভান্ডার হিসেবে 1000 টাকা পাচ্ছেন, আর বার্ধক্য ভাতা যেটা দেওয়া হতো সেটাও পাচ্ছেন, মোট 2000 পাচ্ছেন। আমাকে একটা দেখাও তো। জিনিস একটাই পাবেন, মানে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে বার্ধক্য ভাতা, কিন্তু উনি ওটাকে এই লক্ষ্মীর ভান্ডার বলে প্রচার করছেন।
ওনার কথা অনুযায়ী তো দুটো পাওয়ার কথা, হাজার হাজার 2000, একটা কাউকে জিজ্ঞাসা করবে কেউ পাচ্ছেন না, একটাই পাবেন, এবং ওটাই কিন্তু ওই বার্ধক্য ভাতাটাই পাবেন। রাজ্য সরকারের এই ব্যাপারটা না, বার্ধক্য ভাতা মানে সেখানে কেন্দ্রের একটা বড় অংশ ওখানে আছে, সেটাই দেওয়া হবে। কিন্তু ওটাকে এখন থেকে বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, কিন্তু লক্ষ্মীর ভান্ডার নয়। আবার আমি এক জায়গায় শুনছিলাম বলছেন বার্ধক্য ভাতার জন্য অপেক্ষা করতে হবে না, লক্ষ্মী ভান্ডার পেয়ে যাবেন। কেন অপেক্ষা? যদি আমরা যে প্রজেক্ট থাকে, সেন্টার যখন টাকা দেয়, অপেক্ষা আমি কেন করবো না? আর অপেক্ষা করার দরকার কি আছে? প্রসেস তো, প্রসেস হলেই তো পেতে শুরু করে দেবো। আপনার তো দরকার নেই লক্ষ্মীর ভান্ডার ওটা দেওয়ার। আসলে উনি ভালো করে জানেন আমি তো দেবো না, দেবো বার্ধক্য ভাতা, মানে দেবো বলতে কেন্দ্রের যে ম্যাক্সিমাম টাকাটা থাকে 800-র মধ্যে, এই 1000-এর মধ্যে হয়তো 800 টাকা কেন্দ্রের, 200 টাকা রাজ্যের ম্যাক্সিমাম, ওটাই দেওয়া হবে। কিন্তু ওটাকে লক্ষ্মীর ভান্ডার বলে আমি দিচ্ছি আজীবন পর্যন্ত। এই যে মানুষকে মিথ্যা বলা, মিথ্যা বলে বোঝানো, ভাবানো হচ্ছে ডবল ডবল পাবে, কিন্তু অ্যাকচুয়ালি পাওয়া যাবে না, এগুলো না, মানে এগুলো খুব বাজে। লোককে বলছেন মিথ্যাবাদী, কিন্তু নিজে এত মিথ্যা কথা বলছেন না, মানুষ বুঝতে পারছেন, অনেকে অনেকে বুঝতে পারছেন না, আমরা ভুলগুলো ধরানোর চেষ্টা করছি। তো এই হচ্ছে বিষয় আর কি। সন্দেশখালি আপনি গিয়েছিলেন, সন্দেশখালির যে পরিস্থিতি আপনি তুলে ধরার চেষ্টা করেছেন, কি মনে হচ্ছে ওখানে কি পরিস্থিতি? ভোটের আগে কি ঘটতে পারে, ভোটের পরে কি হতে পারে? দেখো, হ্যাঁ, যে সন্দেশখালী বলতে বলতে রয়ে গেলাম সংখ্যালঘুদের, তো ওখানে সন্দেশখালী যে অ্যাকচুয়াল সন্দেশখালী যে এরিয়াটা, সেখানে ভোট কিন্তু তৃণমূলের বিরুদ্ধে যাবে, প্রচন্ড বিরুদ্ধে যাবে। আর সংখ্যালঘুদের মধ্যেও কিন্তু অনেক ভোট তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাবে। আমরা দেখেছি এই শাহজাহানের এলাকাতে, আমাদের সামনে মুখ খুলেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনেরা, তারাও কিন্তু শাহজাহানের অত্যাচারে অত্যাচারিত। এখন তারা কাকে ভোট দিবেন, বিজেপিকে দিবেন না অন্য কাউকে দেবেন, সেটা অন্য বিষয়ে, কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাবে। ফলে ওই সিটটাও যে একেবারে নিশ্চিত করে, যেটা আগে নিশ্চিত ছিল, বসিরহাট মানে নিশ্চিত সিট ছিল, সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। ওখানেও কিন্তু চমকে দেওয়ার রেজাল্ট হলেও হতে পারে। আর অশান্তিটা যেটা, দেখো, অশান্তি তো এখন থেকে ওরা শুরু করছে, ভয় দেখানোর চেষ্টা করছে। এবার রেজাল্ট আউট হওয়ার পরেও একটা অশান্তি কিন্তু করার চেষ্টা করবে, এই সেন্সে যাতে করে 21-এর ভোটে যাতে বিরোধীরা মাথা তুলে দাঁড়াতে না পারে। কারণ এই 21-এর ভোট বলছি, মানে এরপরে যে বিধানসভা যে ভোট হবে, যে ভোট হবে 26 হবে, তার আগে হবে। দেখো, তো যদি এখানে কিছু রেজাল্ট ওরা পেয়ে যায়, যদি ধরো, মানে দুরকম ব্যাপার আছে। যদি দেখো যে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট নেমে গেল 22-এর নিচে, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস দেখবে পুরো নুইয়ে পড়বে। ওই কেউ দেখবে বাড়ি থেকে বের হবেন না। দেখবেন আরামবাগেরও যারা তৃণমূল কংগ্রেস করেন, তারাও দেখবেন সে ঘর থেকে বের হচ্ছেন না, বরং তারা বলবেন না না আগে দলটা করতাম, এখন আর দলটা করি না, মানে এড়িয়ে যাবে যদি রেজাল্টটা খারাপ হয়। আর ভালো হলে কি করবে? ভালো হলে ওরা যেটা করবে, যদি একটু ভালো হয়, তাহলে ওরা একটা বিরাট সন্ত্রাস কায়েম করার চেষ্টা করবে, করে যেটা করবে, মানে করতে চাইবে, এরপরে যে বিধানসভার ভোটটা আসবে, যাতে করে বিধানসভার ভোটে যেন বিরোধীরা আর কেউ ওখানে মাথা তুলে দাঁড়াতে না পারেন, ঝান্ডা ধরতে না পারেন, যেটা করেছিল। মানে 21-এর ভোটের পর কেন করেছিল? এক তো হচ্ছে একটা বদলা নেব, হ্যাঁ, কারণ হেরে যাচ্ছিল, ভেবেছিল জয় পেয়েছে, একটা বিরাট মাত্রা একেবারে ছাড়িয়ে গেছিল উচ্ছ্বাসের, এবং ভাবনা ছিল যে এখন যদি অশান্তিটা বড় করে দিই, তাহলে পঞ্চায়েতে বিরোধীরা এগোতে চাইবে না, একতরফা লুট করা যাবে। তাই হয়েছে। তো যদি এবারের ভোটে যদি রেজাল্টটা তুলনায় ভালো করে, চান্স খুব কম, তাহলে ওরা যেটা করবে, এমন একটা সন্ত্রাস কায়েম করে দেবো, যাতে করে বিধানসভার ভোটে বিরোধীদের হয়ে ঝান্ডা ধরার লোক না থাকে, একটা লাগাম ছাড়া একটা সন্ত্রাস করার চেষ্টা করবে। যদিও আমি এটুকু বলবো, গতবার যে করার চেষ্টা মানে করা হয়েছিল, তার যেটা অনেকের জীবন কিন্তু হেল হয়ে গেছে, সিবিআই ইডি সব হয়ে গেছে, সেন্ট্রাল এজেন্সি তদন্ত শুরু করে দিয়েছে। তো এরপরে যদি ওরকম গন্ডগোল পাকানো হয়, নিশ্চয়ই এইসব নিয়ে মামলা হবে, আর মামলা হলে সিবিআই তদন্তে ঢুকবে। ফলে যারা করবেন তারা সাবধান থাকুন, জেলবন্দি যদি একবার হয়ে যান সিবিআই হেফাজতে, তাহলে কিন্তু জীবনটা শেষ হয়ে যাবে। ওই দিদির কথা শুনে করতে যাবেন, ভুগবে কিন্তু আপনার পরিবার, যেমন এখনো ভুগছে নন্দীগ্রামের অনেক পরিবার, অন্য জায়গার এখনো পরিবার কিন্তু ভুগছে। যদি না বোঝেন, করবেন, লুটপাট করার চেষ্টা করবেন, এখনই সমস্যায় পড়বেন, আবার তারপর যখন পরিবর্তন আসবে, তখন যে কি হবে সেটা আমি বলতে পারছি না। তবে এর শাসক কিন্তু উস্কানোর চেষ্টা করবে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এখন দেখা যাক রেজাল্ট কি দাঁড়ায়। দাদা, শেষ প্রশ্ন, আরামবাগের রেজাল্ট কি হতে পারে? আর আরামবাগের রেজাল্ট আমি একটু তোমাকে বললাম আগে। আরামবাগের রেজাল্ট, যদি আরামবাগে, আমি আগেও বলেছি, আমার সঙ্গে দিলীপ ঘোষের দেখা হয়েছিল বর্ধমানে, আমাকে মানে বলছিলেন যে আরামবাগে কি হবে। আমি বলেছিলাম যদি আরামবাগে জিততে না পারে বিজেপি, তাহলে সব জায়গায় হেরে যাওয়া উচিত। আরামবাগের মানুষের মধ্যে এমন একটা সাড়া রয়েছে, এমন সচেতন আরামবাগের মানুষ। তবে এটা বলেছিলাম, যদি ভোটটা ঠিক মতো করে হয়, যিনি প্রার্থী হয়ে আছেন অরূপ কান্তি দিগার, খুব ভালো লোক, খুব সজ্জন ব্যক্তি, শিক্ষিত মানুষ এবং খুব ভদ্র মানুষ।
ওই লুটপাট করে ছাপ্পা রিগিং করে ভোটে জেতার মানুষ নন। তো আমার সেদিক দিয়ে খানিকটা একটা আশঙ্কা ছিল যে এত ভদ্র মানুষ ভোটে দাঁড়িয়েছেন, আর আরামবাগে যেভাবে ভোট হয় ইনি ফাইট করতে পারবেন তো। কিন্তু ভোটটা যেটা দেখলাম, ভোটের দিনে ভোট কিন্তু আরামবাগের ভোট করার রেকর্ডটাকে পাল্টে দিচ্ছে। মানে এত সুন্দর ভোট আরামবাগে এর আগে কবে হয়েছে কে জানে। সেই হিসেবেই বলছি যে মানুষের হাওয়া রয়েছে, বিরোধী হাওয়া রয়েছে, ভোটটাও ভালো হয়েছে। আর গতবার ওই হাওয়াতেও বিজেপি জিতে যাচ্ছিল। তো সেই হিসেবে জয় তো নিশ্চিত ধরতে পারি। বলছি দাদা, আরামবাগ একটা মানে যেখানে মুখ্যমন্ত্রী বারবার আসছেন, প্রধানমন্ত্রী দুবার এসেছেন, মুখ্যমন্ত্রী এসেছেন, কি মানে কি যে একটা আরামবাগ মানে বিজেপি নেবে এরকম একটা চিন্তা ভাবনা ছিল। প্রধানমন্ত্রী প্রথম ওয়েস্ট বেঙ্গলে প্রচার শুরু করছে এখান থেকে, কি ব্যাপার? দেখো, বিজেপি কতগুলো ওরা তো সমীক্ষা করে চলে, ওরা দেখে নেয় যে কোন কোন সিটগুলোতে জয়ের সম্ভাবনা রয়েছে, সেগুলোতে জোর দিতে হবে। তো সেই জন্য আরামবাগ জয়ের সম্ভাবনার দিক দিয়ে 1 নম্বরে ছিল, কারণ গতবারে জেতা সিট ছিল প্রায়। তো সেই জন্য টার্গেট ছিল, সেই জন্যই প্রথম এখান থেকে শুরু করা, মানে এই সিটটা নিশ্চিত ছিল। সেই জন্য এটাকে জোর দেওয়া যে এটা যেন হাতছাড়া না হয়। আর যেহেতু এমপি সিট ছিল তৃণমূল কংগ্রেসের, তারা চেষ্টা করছিল ধরে রাখার, সেই জন্য বারবার আসা। তারাও বুঝে গেছে হাওয়া খারাপ, বিধানসভাতে 4টে বিধানসভা কেন্দ্রে চলে গেছে 7টার মধ্যে। তো সেই জন্য জোরটা দেওয়া হয়েছে। কিন্তু আমি আবারও বলবো, আরামবাগের মানুষ ব্যাপক সাড়া দিয়েছেন বলে আমার কোথাও মনে হচ্ছে, এবং রেজাল্ট কিন্তু সেই রকমই হবে। তো অসংখ্য ধন্যবাদ দাদা সময় দেওয়ার জন্য। তোমাদের তো এই সংবাদ সোমালিয়া, দেখো আগে আরামবাগ টিভি আরামবাগ বেশ ছিল, ওই জন্য আরামবাগ টিভি। আমাদের তখন কেবিল চ্যানেল ছিল, পুলিশ তো সব চৌপাট করে দিয়েছে, সব জিনিসপত্র নিয়ে চলে গেছে, আর আমরা এখন টিভি চালাই না। আর আগে আমরা আরামবাগ কেন্দ্রিক খবর করতাম, এখন গোটা রাজ্যের বাইরে বিভিন্ন দেশেরও খবর করেছি। একটা জায়গা বেড়েছে, তো আরামবাগে ফোকাস করতে পারিনি। কিন্তু আমি আরামবাগের খবর টবর যখন দেখি আর কি লোকাল, তখন তোমাদের চ্যানেলটাও আমি ফলো করি, দেখি। তোমরাও কাজ করে যাচ্ছ, বেশ সময় ধরে কাজ করছো। তোমাদের তুফান মণ্ডল যিনি রয়েছেন, খুবই ভালো লোক, আমার খুব কাছের একজন আরামবাগের। তো সেই হিসেবে তোমাদের কাজ আমি দেখছি। পরিকাঠামো হয়তো তোমাদের ততটা নেই, যতটা আছে তার মধ্যে কাজটা করছো, ভাল লাগছে। কাজটা করে যাও, লড়াইয়ে টিকে থাকতে হবে। অনেক বাধা বিপত্তি আসবে, অনেক সমস্যা তৈরি হবে, অনেক সংকট তৈরি হবে, কিন্তু এই যে লেগে থাকা, তোমাদের সাবস্ক্রাইবার তো 1 লাখ ক্রস করে গেছে মনে হয়, না? 1 লাখ ক্রস করে গেছে। তো আশা করি এই আরও এগোবে চ্যানেলটা। লেগে থাকতে হবে। রাতারাতি যারা খুব ভাবেন যে আমরা রাতারাতি বড় হয়ে যাব, রাতারাতি সব কিছু বড় হয় না। তোমাদের যা মানে কাজের প্রতি যা রয়েছে, ত্যাগ রয়েছে, যেভাবে কাজ করছো, মানে খুব ছোট ছোট টিম, তা সত্ত্বেও যতটা পারছো টাচ করছো, করে যাও। আশা করি, আমি যেহেতু আরামবাগ ফোকাস এখন করতে পারি না, আশা করি যে তোমার চ্যানেলটা আরামবাগ কেন্দ্রিক আরো বেশি বেশি করে খবর করবে, যেগুলো আমি দেখতে পাবো সহজে আর কি। ধন্যবাদ দাদা।